হাই, সবাইকে স্বাগতম আবারও আমাদের চ্যানেলে সেন্টারসিটি আপনার স্বাস্থ্য সঙ্গী। আমার নাম নোজ এবং আপনি দেখছেন N13 শোর ভিডিওস। এনএসএনএস যে 13 কমন ডেরিভেটিভ এক্সাম আছে তার জন্য আমরা ভিডিও বানাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত চ্যাপ্টার নম্বর 1 কভার করে ফেলেছি, যেটা হলো ইকুইটি ডেরিভেটিভ। বইয়ের প্রথম অধ্যায় যেটা ডেরিভেটিভের বেসিক্স, সেটা আমরা সম্পূর্ণ করে ফেলেছি। আজ আমরা যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হলো অধ্যায় নম্বর 2, ইন্ডেক্স বোঝা। তাহলে আজ আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলবো। ইন্ডেক্স কি এবং ইন্ডেক্সের কম্পোজিশন কি। সবচেয়ে আগে বুঝুন ইন্ডেক্স কি, এটা কিভাবে কাজ করে। তাহলে চলুন দেখি এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারি। তাহলে আমরা ইন্ডেক্স এবং তার গুরুত্ব দেখব, বিভিন্ন ধরনের স্টক মার্কেট ইন্ডাইসিস দেখব, ইন্ডেক্স ম্যানেজমেন্ট ও মেইনটেনেন্স দেখব এবং তারপর ইন্ডাইসিসের প্রযোগ দেখব। তাহলে চলুন শুরু করি এনএসএম সিরিজটি কমন ডেরিভেটিভস এক্সামের যে বই আছে ইকুইটি ডেরিভেটিভ, তার দ্বিতীয় অধ্যায় ইন্ডেক্স বোঝা। তো প্রথম টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু একটি ইন্ডেক্স। ইন্ডেক্স কি সেটা নিয়ে আমরা বুঝে নেব। দেখুন, ইন্ডেক্স একটি পরিসংখ্যানগত মাপকাঠি। এটি এমন একটি সূচক যা অর্থনীতিতে কোনো পরিবর্তন হলে তা দেখায়। এটি সেই অর্থনৈতিক সূচক যা নির্দিষ্ট কোনো ক্ষেত্র বা অর্থনীতিতে কোনো পরিবর্তন হলে তা নির্দেশ করে। আজ হোল্ড অর্থাৎ বলার উদ্দেশ্য এটাই। যদি আমি ফাইন্যান্সিয়াল মার্কেটের কথা বলি, তাহলে ইন্ডেক্স হলো এমন একটি সিকিউরিটিজের পোর্টফোলিও যা কোনো নির্দিষ্ট বাজার বা বাজারের কোনো অংশকে প্রতিনিধিত্ব করে। উদাহরণস্বরূপ, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আজ আমাদের ইকুইটি মার্কেট কেমন আচরণ করছে, সবচেয়ে প্রথম যে জিনিসটা আপনি দেখবেন সেটা হলো আমাদের ইন্ডাইসগুলো। আপনি দেখবেন নিফটি কেমন আচরণ করছে, সেন্সেক্স কেমন চলছে। আর আপনি যদি নির্দিষ্টভাবে ব্যাংকিং সেক্টর দেখতে চান তাহলে আপনি ব্যাংক নিফটি দেখবেন। আপনি যদি আইটি সেক্টর দেখতে চান তাহলে আপনি নিফটি আইটি দেখবেন। তাহলে ইন্ডেক্স হলো এমন একটি জিনিস যা পুরো অর্থনীতিকে দেখায়, পাশাপাশি এটি সিকিউরিটিজের একটি অংশ বা মার্কেটের একটি অংশকেও দেখাতে পারে। তাহলে আজকের দিনে যদি আমি দেখতে চাই মার্কেট এই মুহূর্তে কিভাবে আচরণ করছে, তাহলে আমি এটি দেখব যে মার্কেট কেমন আচরণ করছে। কাল থেকে আজ নিফটি উপরে আছে কিনা বা আজ নিচে আছে কিনা, ব্যাংক নিফটি উপরে আছে, ব্যাংক নিফটি নিচে আছে, নিফটি আইটিতে কি ধরনের মুভমেন্ট হচ্ছে। তাহলে শুধু ইন্ডেক্সের দিকে তাকিয়েই আমি বুঝতে পারি ইন্ডেক্স কিভাবে আচরণ করছে, অর্থনীতি কেমন চলছে এবং অর্থনীতির বিভিন্ন অংশ কিভাবে চলছে। এবার কথা বলি স্টক ইন্ডেক্সের গুরুত্ব নিয়ে। দেখুন, স্টক ইন্ডেক্স যেমন আমি আপনাকে বলেছিলাম সেটা পুরো বাজার এবং নির্দিষ্ট সেক্টরের পারফরম্যান্স নির্দেশ করে। যেমনটা আমি আপনাকে একটু আগে বললাম, যদি আপনি দেখতে চান আজ নিফটি কিভাবে পারফর্ম করছে, ব্যাংক নিফটি কিভাবে পারফর্ম করছে, তাহলে আপনি সেই ইন্ডেক্স দেখে এটা বলতে পারবেন। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি পোর্টফোলিওর জন্য বেঞ্চমার্ক হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের পোর্টফোলিওর পারফরম্যান্স মাপার জন্য আমরা কোনো একটি ইন্ডেক্সকে বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করি। যেমন কিছু ম্যানেজড পোর্টফোলিও আছে, যেমন ফিমস মিউচুয়াল ফান্ড। তাতে আমরা কি দেখি, সবসময় মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার বা ফিমসের ফান্ড ম্যানেজারের পারফরম্যান্স বিচার করার জন্য বেঞ্চমার্কিং করা হয় এবং এই ইন্ডেক্সগুলোই আমাদের এখানে কাজে লাগে। আর তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো আমাদের আন্ডারলাইন অ্যাসেটও হতে পারে যখন ডেরিভেটিভের কথা আসে। তাহলে যখন আমি তোমাদের প্রথম চ্যাপ্টারে ডেরিভেটিভ নিয়ে বলেছিলাম, যখন আমি তোমাদের বেসিক্স কভার করছিলাম, তখন বলেছিলাম যে ইন্ডেক্সের ডেরিভেটিভসও হতে পারে। ডেরিভেটিভ কি জিনিস, যার নিজস্ব কোনো ভ্যালু নেই, সেই ভ্যালু আসে অন্য কোনো আন্ডারলাইন অ্যাসেট থেকে। আন্ডারলাইন অ্যাসেট হতে পারে সোনা, হতে পারে কোনো বন্ড, হতে পারে ইকুইটি, হতে পারে কিছুই। তো সেখানে নিফটি, ব্যাংক নিফটিও চলে আসে, ইন্ডেক্সও চলে আসে, যেগুলোর ডেরিভেটিভস হতে পারে এবং যেগুলোতে আমরা ট্রেড করতে পারি। তাই এই ছিল ইন্ডেক্সগুলোর কিছু গুরুত্বপূর্ণ দিক। এখন আমরা বুঝে নেই স্টক মার্কেট ইন্ডেক্সের বিভিন্ন ধরনের কথা। কি কি ধরনের ইন্ডেক্স আছে। প্রথমে আসে মার্কেট ক্যাপিটালাইজেশন ওয়েটেড ইন্ডেক্স। দেখুন এই পদ্ধতিতে হিসাব কিভাবে হবে, প্রতিটি স্টককে একটি ওয়েট দেওয়া হবে। এর নিয়ম অনুযায়ী যেই স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি হবে সেই স্টককে বেশি ওয়েট দেওয়া হবে। এবং মার্কেট ক্যাপিটালাইজেশন কি, মার্কেট ক্যাপিটালাইজেশনের একটি ফর্মুলা আছে, শেয়ারের মার্কেট প্রাইস এবং সেই শেয়ারের আউটস্ট্যান্ডিং ও ফ্রি ফ্লোটিং শেয়ারের সংখ্যা। তাহলে যখন আপনি কোনো শেয়ারের মার্কেট প্রাইসকে তার ফ্রি ফ্লোটিং ইকুইটি শেয়ারের সংখ্যার সাথে গুণ করেন, তখন সেই নির্দিষ্ট কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন বেরিয়ে আসে। তাহলে এই নির্দিষ্ট ইন্ডেক্সে সেই শেয়ারগুলোর ওজন বেশি দেওয়া হবে, সেই শেয়ারগুলোকে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি। এরপর আসে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন ইন্ডেক্স। দেখুন, সবচেয়ে আগে আমাদের বুঝতে হবে ফ্রি ফ্লোট কি। দেখুন, ইকুইটি হোল্ডিং ভাগ হতে পারে।
বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে কোম্পানিতে ইকুইটির বিভিন্ন স্টেক হোল্ডার থাকতে পারে এবং বাজারে আপনি যে শেয়ারের সংখ্যা দেখেন সাধারণত কি হয় জানেন? ওগুলোই ফ্রি ফ্লোটিং শেয়ার, যেগুলো বাজারে সাধারণ মানুষের জন্য ট্রেডিংয়ের জন্য উপলব্ধ থাকে। সাধারণত প্রমোটার এবং শেয়ার হোল্ডাররা বর্তমানে নিজেদের কাছে ৫৫-৫৫% বেশি শেয়ার রাখেন। সাধারণত এমনটাই দেখা যায়। এটা মনে করা হয় যে ৪৯ থেকে ৪৯% পর্যন্ত শেয়ার ফ্রি ফ্লোট করে দেওয়া হয় বাজারে, কিন্তু এটাই সাধারণ প্রবণতা, বাজারে ফ্রি ফ্লোট করে দেওয়া হয়। আর যখন আমরা ইন্ডেক্স হিসাব করি তখন প্রতিটি সিকিউরিটির ওজন নির্ধারণ করা হয় ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপের ভিত্তিতে। অর্থাৎ ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপের ওপর ভিত্তি করে যখন আমরা সিকিউরিটিগুলোর ওজন নির্ধারণ করি এবং ইন্ডেক্সে সেটি অ্যাসাইন করি, তখন সেটিকে আমরা ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন ইন্ডেক্স বলি। এবার তৃতীয়টি হলো প্রাইস ওয়েটেড ইন্ডেক্স। চলুন বুঝে নিই প্রাইস ওয়েটেড ইন্ডেক্স কি। দেখুন, এতে স্টক ইন্ডেক্সে কোন স্টক কিভাবে প্রভাব ফেলবে সেটা বোঝা যায়। এই ধরনের ইন্ডেক্সে শুধু একটি লাইন মনে রাখতে হবে যে স্টকের দাম বেশি তাকে বেশি ওজন ওয়েটেজ দেওয়া হবে। অর্থাৎ যার মার্কেট প্রাইস বেশি তাকে বেশি ওজন দেওয়া হবে এই নির্দিষ্ট ইন্ডেক্সে। তাহলে প্রাইস ওয়েটেড ইন্ডেক্সে বইয়ে স্পষ্টভাবে লেখা আছে যে স্টকের দাম বেশি তাকে বেশি ওজন ওয়েট দেওয়া হবে এবং সে কারণেই সেই স্টক ইন্ডেক্সের পারফরম্যান্সে বেশি প্রভাব ফেলবে। অর্থাৎ যার স্টক প্রাইস বেশি সে ইন্ডেক্সের পারফরম্যান্সে বেশি অংশীদার হবে। তাহলে এই প্রাইস ওয়েটেড ইন্ডেক্সে আমাদের শুধু এটুকু মনে রাখতে হবে। চতুর্থত, এটি ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স। এখন দেখুন, যেমন নাম থেকেই বোঝা যাচ্ছে, ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স মানে এখানে কোনো পার্থক্য নেই। কোম্পানি বড় ক্যাপ হোক বা ছোট ক্যাপ, সবাইকে সমান ওজন দেওয়া হয়েছে এই নির্দিষ্ট ইন্ডেক্সে। তাই যখনই কোনো ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স হয় সেখানে সব কোম্পানিকে সমান ওজন দেওয়া হয়। আর এই ইন্ডেক্সের ভ্যালু কিভাবে নির্ধারিত হয়? প্রতিটি স্টকের দাম যোগ করে তারপর মোট স্টকের সংখ্যা দিয়ে ভাগ করে। তাহলে সেইভাবে আমরা ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্সকে হিসাব করতে পারি। এখন বুঝে নিই ভালো ইন্ডেক্সের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখুন, একটি ভালো ইন্ডেক্সের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত চলুন বুঝে নিই। আপনার স্ক্রিনে দেখুন, এটি বাজারের আচরণকে প্রতিফলিত করা উচিত। তাহলে এটি হলো নম্বর 1 বিষয় যা একটি ইন্ডেক্সের মধ্যে থাকা উচিত। এটি বাজারের আচরণকে প্রতিফলিত করা উচিত। যেমন ধরুন, নিফটিতে সাধারণত 50টি স্টক থাকে। আপনি শুধু নিফটি দেখেই বলতে পারেন আজকের ইন্ডিয়ান ইকুইটি মার্কেট কেমন করছে। নিফটিতে মূলত শীর্ষস্থানীয় কোম্পানিগুলো থাকে এবং আমরা বিভিন্ন সেক্টরের শীর্ষ কোম্পানিগুলো নিয়ে নিফটি তৈরি করেছি। তাহলে যদি নিফটিতে যে কোনো নিফটিতে উপরে নিচে কিছু হয়, ধরা যাক কাল থেকে নিফটি আজ 1% ওপরে আছে বা 1% নিচে আছে, তাহলে আমরা এটা বলতে পারি আজ পুরো বাজারের আচরণ কেমন চলছে। তাহলে একটি ভালো ইন্ডেক্স এমন হওয়া উচিত যাতে সেটা পুরো বাজারের এক ধরনের প্রতিফলন হয়। দ্বিতীয় পয়েন্ট হলো, এটি একটি স্বাধীন তৃতীয় পক্ষ দ্বারা গণনা করা উচিত যাতে কোনো মার্কেট অংশগ্রহণকারীর কোনো প্রভাব না থাকে। যখন ইন্ডেক্স তৈরি করা হচ্ছে তখন কোনো মার্কেট অংশগ্রহণকারীর কোনো প্রভাব থাকা উচিত নয় এবং সেই গণনাটাও সেভাবেই হওয়া উচিত। এটা অবশ্যই তৃতীয় পক্ষের থেকে আসা উচিত, কোনো মার্কেট অংশগ্রহণকারীর নয়। কোনো অংশগ্রহণকারী যেন নিজের সুবিধামতো ইন্ডেক্সকে বদলে না দেয় বা কোনো কিছুর ওজন বেশি না দেয়। কাউকে কম ওজন দেওয়াও ঠিক নয়, এমনটা হওয়া উচিত নয়। এটা অবশ্যই তৃতীয় পক্ষের থেকে আসা উচিত এবং সেই তৃতীয় পক্ষটি পেশাদার হওয়া উচিত। দেখা গেছে এটা পরিচালনার জন্য একটি পেশাদার টিম থাকা উচিত যারা এটাকে ম্যানেজ করবে। এটাই হলো ভালো মার্কেট ইন্ডেক্সের বৈশিষ্ট্য। এখন ইম্প্যাক্ট কস্ট বুঝে নিই। ইম্প্যাক্ট কস্ট কি? সহজভাবে বললে এই লাইনটা পড়ুন, স্টক মার্কেটের প্রেক্ষাপটে লিকুইডিটি মানে হলো যেখানে বড় অর্ডারগুলো দাম না বাড়িয়ে এক্সিকিউট করা যায়। অর্থাৎ লিকুইডিটি বেশি থাকা উচিত। উদাহরণস্বরূপ ধরুন কোনো স্টক আছে, যদি কোনো বড় অর্ডার আসে তাহলে স্টক প্রাইস হঠাৎ করে অনেকটা উপরে বা নিচে চলে যেতে পারে। যদি আমি অনেক বড় পরিমাণে কিনতে আসি তাহলে আমি খুব দ্রুত স্টক প্রাইস বাড়িয়ে দিতে পারি, আর যদি অনেক বেশি মাল বিক্রি করতে আসি তাহলে খুব দ্রুত দাম নামিয়ে দিতে পারি। আমার যদি বিক্রির পরিমাণ বেশি হয় তাহলে আমি যদি বিক্রি করি সেই স্টক প্রাইস পড়ে যেতে পারে। তাই এই জিনিসটা মার্কেটে হওয়া উচিত নয়। মার্কেটে কি হওয়া উচিত? লিকুইডিটি এমনভাবে থাকা উচিত যাতে বড় অর্ডারগুলো দামের খুব বেশি পরিবর্তন ছাড়াই এক্সিকিউট হয়ে যায় এবং আমাদের দামে খুব বেশি ওঠানামা না হয়। এইভাবে আমাদের ইম্প্যাক্ট কস্ট কম হওয়া উচিত যখন বড় অর্ডারগুলো দামের পরিবর্তন ছাড়াই এক্সিকিউট হয়। এখন আমরা ইন্ডেক্স ম্যানেজমেন্টের কথা বলি, অর্থাৎ ইন্ডেক্স ম্যানেজমেন্ট কিভাবে হয়। দেখুন, ইন্ডেক্সের গঠন নিয়ে কথা হচ্ছে, ইন্ডেক্স কিভাবে তৈরি করা হবে, কোন কোন ইন্ডেক্স তৈরি করার জন্য আপনি কোন মেথডোলজি ব্যবহার করবেন,
আপনি কি প্রাইস ওয়েটেড ইন্ডেক্স নেবেন, ইকুয়াল ওয়েটেড ইন্ডেক্স নেবেন, ফ্রি ফ্লোট নেবেন, আপনি কোন ইন্ডেক্স নেবেন, এগুলো এখানে চলে আসবে। এরপর মেইনটেনেন্স ও রিভিশন প্রসেস সাধারণভাবে করা হবে এবং এর জন্য একটি বিশেষায়িত সংস্থাতে নিয়োগ করা হবে এবং তাতে কি কি থাকবে, এর মধ্যে ইন্ডেক্স কনস্ট্রাকশনও অন্তর্ভুক্ত থাকবে। ইন্ডেক্স মেইনটেনেন্স, তারপর ইন্ডেক্স রিভিশন, মানে হচ্ছে ইন্ডেক্স মেইনটেনেন্স এবং ইন্ডেক্স রিভিশনের অর্থ হলো, ধরুন আপনি কোনো ক্রাইটেরিয়া ঠিক করেছেন এবং যদি কোনো কোম্পানি সেই ক্রাইটেরিয়ার বাইরে চলে যায়, তাহলে আপনি সেই কোম্পানিটিকে ইন্ডেক্স থেকে বাদ দিয়ে দেবেন এবং অন্য কোনো কোম্পানিকে ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করবেন। তাই একে বলা হয় ইন্ডেক্স ম্যানেজমেন্ট। ইন্ডেক্স রিভিশন সাধারণত চলতেই থাকে, এইভাবেই ইন্ডেক্সের ম্যানেজমেন্ট করা হয়। দেখুন, আমি আপনাদের কিছু মেজর ইন্ডাইস দেখাচ্ছি ভারতের, দেখুন এখানে, এবং কিছু জনপ্রিয় ইকুইটি ইন্ডাইস আছে ভারতে। বিএসই এর S&P ও বিএসই সেন্সেক্স আছে, তারপর বিএসই সেন্সেক্স নেক্সট 50 আছে, এরপর বিএসইর 100 চলে আসে, বিএসই 200, বিএসই 500, তারপর নিফটি 50 চলে আসে, নিফটি নেক্সট আছে, নিফটি 100, নিফটি 200, নিফটি 500। তাহলে নিফটি 50-তে 50টি স্টক আছে যেগুলো মূলত মার্কেট ক্যাপিটালাইজেশন দেখায়। নিফটি নেক্সট 50-তে পরবর্তী 50টি কোম্পানি চলে আসে, শীর্ষ 100টি কোম্পানি নিফটি 100-এ রাখা হয়েছে। তাই এইভাবে ইন্ডিয়ায় ইন্ডেক্স তৈরি করা হয়েছে। তাই এগুলো ছিল ভারতের প্রধান সূচকগুলি। এখন আমরা সূচকগুলোর প্রয়োগ নিয়ে কথা বলবো। আমরা এই সূচকগুলোকে কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা দেখব। একভাবে দেখলে সূচকের সবচেয়ে প্রথম এবং প্রধান প্রয়োগ হচ্ছে ইন্ডেক্স ফান্ডে। তাহলে ইন্ডেক্স ফান্ড কি? এই ফান্ডগুলো আসলে কি করে? এদের মূল কাজ হচ্ছে ঠিক সূচকটাকে অনুকরণ করা। তাহলে এই ইন্ডেক্স ফান্ড মানে আমাদের মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার কি করবেন? তিনি ঠিক সেই সূচকের মতোই একটি রেপ্লিকা তৈরি করবেন। অর্থাৎ যদি কোনো মিউচুয়াল ফান্ড নিফটি 50-র ওপর ভিত্তি করে কোনো ফান্ড চালু করছে যার নাম নিফটি ফান্ড, তাহলে নিফটিতে যে 50টি কোম্পানির যে অনুপাত থাকবে সেই একই অনুপাতে নিজের পোর্টফোলিওতেও সেই অনুপাত রাখবে, তবে ট্র্যাকিং এর শর্তে। এর মানে হচ্ছে পারফরমেন্সও একদম একই হবে এবং পোর্টফোলিও কনস্ট্রাকশনও একদম একই থাকবে। তাই এগুলোকে বলা হয় ইন্ডেক্স ফান্ড, যেগুলো ইন্ডেক্সে যে অনুপাত আছে সেই অনুপাতে ইনভেস্ট করে, ঠিক যেমন ইন্ডেক্সে স্টকগুলো আছে। এরপর আমরা চলে আসি ইন্ডেক্স ডেরিভেটিভে। এখন দেখুন ইন্ডেক্স ডেরিভেটিভ, যেমন আমি আপনাদের বলেছিলাম ডেরিভেটিভস এবং কন্ট্রাক্ট ভ্যালু সম্পর্কে। এগুলো ডেরিভেটিভস যেগুলো কোনো আন্ডারলাইন থেকে ডেরাইভ করা হয়। এবং এখানে আন্ডারলাইন অ্যাসেট কি? আন্ডারলাইন অ্যাসেট হচ্ছে ইন্ডেক্স, যেখানে ইন্ডেক্সের ফিউচার হতে পারে, ইন্ডেক্সের অপশন হতে পারে, যেখানে আপনি ইন্ডেক্সে ট্রেড করতে পারেন ফিউচার এবং কল অপশন, পুট অপশনের মাধ্যমে। তারপর তৃতীয়ত আসে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস। দেখুন এগুলো সেই ফান্ড যেগুলো এক্সচেঞ্জে ট্রেড হয় এবং এগুলোর অনেকগুলো সুবিধা আছে সাধারণ মিউচুয়াল ফান্ডের তুলনায়। তাই এগুলো এক্সচেঞ্জ থেকে কেনাবেচা করা যায়। আপনি এক্সচেঞ্জে এগুলো কিনতেও পারেন, আবার বিক্রিও করতে পারেন। এতে ইন্ট্রাডে লেনদেনও সম্ভব এবং আরও একটি বিষয়, ইটিএফে বাস্কেট ট্রেডিংও করা যায় ছোট অঙ্কে, কম লেনদেন খরচে। সাধারণত এগুলোর লেনদেন খরচও কিছুটা কম হয় এবং এটাই আসে। তাই মিউচুয়াল ফান্ড। তাহলে 3টি অ্যাপ্লিকেশন হয়ে গেল, ইন্ডেক্স ডেরিভেটিভস এবং আমাদের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো বন্ধুরা, চ্যাপ্টার 2-তে এটাই ছিল। এখন আমরা কিছু প্রশ্ন দেখব। প্রশ্ন নম্বর 1, স্টেট ফলস, ইম্প্যাক্ট কস্ট, সিস্টেমে কম লিকুইডিটি। এই প্রশ্নে বলা হয়েছে যখন সিস্টেমে লিকুইডিটি বেশি থাকে তখন ইম্প্যাক্ট কস্ট কম হয়, এটাই বলা হয়েছে। কিন্তু আসলে এটা ভুল। যখন সিস্টেমে লিকুইডিটি কম থাকে তখন ইম্প্যাক্ট কস্ট বেশি হয়ে যায়। তাই এটাই সঠিক উত্তর। তাহলে উত্তরটা ভুল, কারণ ইম্প্যাক্ট কস্ট আপনার কম থাকবে। যখন সিস্টেমে লিকুইডিটি অনেক বেশি থাকবে তার মানে বড় ট্রেডগুলো সহজেই এক্সিকিউট হয়ে যাবে। প্রাইস না নাড়িয়ে দ্বিতীয় প্রশ্নে, নিম্নলিখিত কোন খরচ আসলে মার্কেট অংশগ্রহণকারীদের দ্বারা প্রদান করা হয় না, বরং লিকুইডিটির অভাবের কারণে তৈরি হয়? সিকিউরিটি, ট্রানজ্যাকশন কস্ট, ইম্প্যাক্ট কস্টও চার্জ হয় এবং ব্রোকারও। যেমন আমি আমার প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলাম, লিকুইডিটির অভাবে ইম্প্যাক্ট কস্ট বেড়ে যায়। তাই উত্তর হচ্ছে বি, ইম্প্যাক্ট কস্ট। তো বন্ধুরা, এটা ছিল চ্যাপ্টার 2 থেকে, যেটা ছিল ইন্ডেক্সের ওপর। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাকি ভিডিওগুলো দেখতে আই বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা, এটা ছিল ইকুইটি ডেরিভেটিভ বইয়ের 2য় অধ্যায় এবং আমরা আরও ভিডিও বানাচ্ছি নেসম 13 এক্সাম নিয়ে, যেটা স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ডসের জন্য। তাহলে ডেরিভেটিভের যে বই, ইকুইটি ডেরিভেটিভের বই,
তার দ্বিতীয় অধ্যায়ের কথা বলছিলাম। এই ভিডিওটি ছিল। ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।